আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের গাইডলাইন ভিডিওতে। সো আজকে আমি আলোচনা করব আমার আইওটি অ্যাডমিশন টেস্টে যে এক্সপেরিয়েন্সটা ছিল, ওই এক্সপেরিয়েন্সের যে হোল এক্সপেরিয়েন্স যা কিছু আছে যাবতীয় সবকিছু আলোচনা করার চেষ্টা করব, যাতে করে তোমরা যারা আইওটিতে সামনে ভর্তি পরীক্ষা দিবা, আমরা তো জানি যে 2 তারিখ হচ্ছে আমাদের আইওটি ভর্তি পরীক্ষা, যাতে তোমাদেরও ব্যাপারগুলো আসলে একটু সহজ সহজ মনে হয়, কিংবা তোমাদের যাতে একটু হলেও হেল্পফুল মনে হয় আর কি। ঠিক আছে, এই তো। সো দেখো, আমরা এখানে আসলে আমরা কি নিয়ে কথা বলবো, সবার আগে আমাদের দেখতে পাচ্ছ আমার পজিশন কত ছিল, এইটা আলোচনা করব, যাতে বলতে পারো যে মোটামুটি আমার কত পজিশন থাকলে আমরা কি করতে পারি, বা এই পজিশনের জন্য আসলে আমি কিভাবে পড়াশোনা করতে, ওইটা তোমরা একটু ধারণা পাইতে পারো। পজিশন, এরপরে আমরা কথা বলবো যে আমরা প্রিপারেশনটাকে কিভাবে নিয়েছিলাম, প্লাস আমার যে হল এক্সপিরিয়েন্সটা সেটা কেমন ছিল, কিংবা এবার সবার লাস্টে হচ্ছে আমি রেজাল্ট পাওয়ার পরে বা রেজাল্টের টাইমের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো সবার আগে যেটা আমি বলে রাখবো সেটা হচ্ছে আমার আইওটির পজিশন ছিল হচ্ছে 358। সো 358 আমার সময়ের যে পজিশন ছিল, ওই পজিশনে বলা যায় যে আমি সবগুলোতেই পার্শিয়াল স্কলারশিপ পাইতাম, মানে সিএসসি ত্রিপুলি সবগুলোতে পার্শিয়াল স্কলারশিপ পাওয়া যেত। সো দেখো, আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা একদম প্রথম থেকে শুরু করি, আমাদের টাইমে হচ্ছে সবার আগে যে ভর্তি পরীক্ষাটা হয় সেটা হচ্ছে আমাদের বিউপিতে আমি ভর্তি পরীক্ষা দেইনি। এরপরে আমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা চিন্তা করি, সবার আগে আমার পরীক্ষা ছিল হচ্ছে আমাদের এমআইএসটিতে। সো এমআইএসটির কথা যদি আমি চিন্তা করি, সেটা ছিল আমাদের মার্চের হচ্ছে প্রথম উইকে। আর আইওটির ভর্তি পরীক্ষা ছিল হচ্ছে আমাদের কাইন্ড অফ হচ্ছে 15 তারিখ, কাইন্ড অফ হচ্ছে 15ই মার্চ। ঠিক আছে, 15 মার্চ। আচ্ছা, এরপরে এই 15 মার্চের পরেই হচ্ছে আমাদের ছিল হচ্ছে 1ই এপ্রিল, 1 নাকি 3 এপ্রিল, আমার ঠিক মনে নেই, মেবি যতটুকু মনে পড়ে 1 এপ্রিল হচ্ছে আমাদের পরীক্ষা ছিল হচ্ছে আমাদের মেডিকেলের পরীক্ষা। ঠিক আছে, ম্যাথ। এখন আমার এখানে একটা বিগ ফিশ ছিল যে আমি আসলে মেডিকেলে টিকবো বা মেডিকেলে একটা চান্স পাইতে হবে। সো মেডিকেলের জন্য আমার একটু চিন্তা করে রাখতে হয়েছে। প্লাস এর মাঝখানে হচ্ছে আমাদের এই যে দেখো 15 মার্চ হচ্ছে আমাদের কিসের পরীক্ষা ছিল, আইওটির পরীক্ষা ছিল। ঠিক আছে, আচ্ছা। সো এখন আমি যখন উদ্ভাসে বা যেখানেই বলো না কেন, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন নিচ্ছিলাম, আইওটির ব্যাপারে খুব একটা আমি ছিল জানতাম না, কিংবা এর আগেও যদি আমি চিন্তা করি আইওটির ব্যাপারে খুব একটা জানতাম না। বাট জানি যে আইওটি নামে একটা ভালো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ছিল, যেখানে আসলে থেকে মানে মানুষজন আসলে ভালো ভালো জায়গায় যায়। ইভেন মাঝে মাঝে দেখা যায় যে আসলে আমাদের চাকরি পাওয়ার যে হার বা বিদেশে চাকরি পাওয়ার যে হার, সেটা দেখা যাচ্ছে বুয়েটের চেয়েও আইওটিতে অনেক 1-2% হচ্ছে বেশি থাকে আর কি। ঠিক আছে, সো আইওটি ভালো একটা ভার্সিটি, এটুকু আমি জানতাম। বাট পরে ব্যাপারটা আসলে বুঝতে পারলাম যে আসলে আইওটি কেন ভালো ভার্সিটি, কিংবা আইওটি আসলে প্রাইভেট না পাবলিক, এটাও আমি জানতাম না। বাট এখন তো আমরা মোটামুটি আমরা জানি, তোমরাও জানা, যারা ভিডিওটা দেখতে পাচ্ছ আমি জানি যে তারাও অনেকেই জানো না। বাট আমি তাদের জন্য একটু বলে রাখি যে আইওটি আসলে আমাদের পাবলিক ভার্সিটিও না, প্রাইভেট ভার্সিটিও না, এটা কাইন্ড অফ একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটা আমাদের ওআইসি নিয়ন্ত্রিত একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঠিক আছে, আচ্ছা। সো যেটার কারণে দেখা যায় যে আমাদের আইওটিতে যারা পড়াশোনা করে তারা একটা স্ট্রিক্ট রেগুলারিটির মধ্যে পড়াশোনা করতে হয়। প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু, তাহলে বিদেশ থেকেও মানুষজন আসে, এই একটা জিনিস, এটুকু আমি জানতাম। প্লাস এরপরে আমি যেটা জানতে পারলাম যে আসলে এইখানে কাইন্ড অফ হচ্ছে তোমার আসলে বিদেশে যাইতে একটু সহজ হয়। ঠিক আছে, যারা বিদেশে যাইতে চাও আইওটিতে পড়ার পরে, আর আইওটিতে আসলে সেশন জট খুব একটা হয় না, এই কারণে দেখা যায় যে তুমি আসলে মানে 3 বছর 8 মাসের মধ্যে আসলে তুমি গ্র্যাজুয়েশন শেষ করে ফেলতে পারবা। ঠিক আছে, নর্মালি যেখানে দেখা যায় যে 4 বছর, একটা 5 কিংবা 6 বছর চলে যাচ্ছে, যেখানে আসলে তুমি আইওটিতে আসলে সেশন জট ছাড়া একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তুমি কি করে ফেলতে পারবা, গ্র্যাজুয়েশন করে ফেলতে পারবা। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত আমি জানতাম। জানার পরে আমি মনে হলো যে না, যেহেতু আইওটি প্রথম দিকে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, আইওটি ভর্তি পরীক্ষা নিব। তো দেখা গেছে যে আমাদের প্রথম দিকে যেহেতু আইওটি ভর্তি পরীক্ষা নিছে, বুয়েটেরও আগে ভর্তি পরীক্ষা নিছে, বাট অনেকগুলো ভার্সিটি, ঢাকা ভার্সিটি কিংবা হচ্ছে ম্যাট যেটা আছে মেডিকেল ভর্তি পরীক্ষা এর আগে নিয়ে নিছে, এই জন্য আমাদের আইওটিতে প্রচুর মানুষজন ভর্তি পরীক্ষা দিছে। বাট ওইটা থেকে সিলেক্ট করে মনে হয় 8,000 জনকে ভর্তি পরীক্ষা দিতে দেওয়া হয়েছে, আমার ঠিক মনে নাই ব্যাপারটা। সো পরীক্ষা দেওয়ার পরে ওইখান থেকে আমাদের যতটুকু আমি ধরো পরীক্ষার প্রিপারেশনের কথা যদি এবার আসি, প্রিপারেশনের ক্ষেত্রে আমি দেখা গেছে যে সবার আগে এমআইএসটি ভর্তি পরীক্ষার জন্য আমি খুব একটা প্রিপারেশন নিইনি, নর্মালি যেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ওইটা নিতে গেছি। আর আইওটি ভর্তি পরীক্ষার সময় আমি যতটুকু খেয়াল করছি যে আইওটির জন্য আমাদের কি লাগে, আইওটির জন্য আমাদের বলো কি লাগে, বলো। ফিজিক্স লাগে, কেমিস্ট্রি লাগে, ম্যাথ লাগে, আর ইংলিশ লাগে, তাই তো? আর আমি যেটা করছি যে আমি ইংলিশের ব্যাপারটা একটু খেয়াল করার চেষ্টা করছি, যে অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে আমাদের ইংলিশের ব্যাপারটা আসলে কেমন আছে। ইংলিশটা আমি খুব একটা পারি না। সো স্বভাবত আমি দেখছি যে ইংলিশটা আসলে বারবার রিপিট করে, বা আইওটির ক্ষেত্রে এটা একটা বড় একটা জিনিস যে আইওটিতে ইংলিশ কোশ্চেন বারবার রিপিট করে। ইভেন আমি পরীক্ষা দিতে গিয়েও দেখি যে না, ইংলিশ জিনিসগুলো আমি আগে থেকে পড়ে আসছি। ঠিক আছে, সেই জন্য আমি কি করতাম, এই যে আমার ধরো 1 তারিখ ছিল আমাদের এমআইএসটি পরীক্ষা, এই 1 তারিখ থেকে এই 15 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন রাতে আমি একটা নির্দিষ্ট একটা সময় রাখতাম, সাপোজ 1 ঘন্টা রাখতাম, যেখানে আমি কি করতাম, ইংলিশটা প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস কিভাবে করতাম, প্র্যাকটিসের জন্য আমি কি করতাম, এরকম একটা খাতা নিতাম ভাই, খাতা মানে হচ্ছে খাতা লাস্টে সে কি করতাম, জাস্ট আমার যে ওয়ার্ডগুলো আমার জানা লাগবে, মানে কাইন্ড অফ হচ্ছে ভোকাবুলারি জানার জন্য আমি দেখতে পাই যে কোনো একটা কোশ্চেন, ধর রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছি। ঠিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব পড়ার ক্ষেত্রে বা রাইট ফর্ম ভার্ব থেকে যদি একটা কোশ্চেন আসে, ওইখানেও যে ভোকাবুলারিটা আমি জানি না,
ওটা আমি এখানে লিখে রাখতাম। সাপোজ আমি এখানে একটা সেন্টেন্স মানে আমি জানি না সেন্টেন্স মানে কি আমি জানি না, সো লিখে রাখতাম সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এই বাক্য দিয়ে আমি আরেকটা বাক্য বানায় লিখবো যে হচ্ছে আই রাইট এ সেন্টেন্স, আই রাইট এ সেন্টেন্স, ঠিক আছে? এরকম ভাবে লিখে রাখতাম, যাতে কি হইতো বলতো, যাতে আমি এই ভোকাবুলারিটা যাতে আমার কি থাকে একদম ক্লিয়ার থাকে। বুঝা গেছে? তার মানে তোমার ভোকাবুলারি নরমালি আসতে পারে যে এটা সিনোনিম কি এটা অ্যান্টোনিমস কি, ওইটাও ভোকাবুলারি আসতে পারে। ইভেন এমন হইতে পারে যে কোনো একটা জিনিস তোমার গ্রামাটিক্যাল জিনিসপাতি দেওয়া আছে, বাট এখানে একটা ওয়ার্ড তুমি জানো না, তাহলে ওই ওয়ার্ডটা একটু জানার চেষ্টা করবা, কারণ স্যাররাও তো কাইন্ড অফ হচ্ছে নিজে থেকে তো আবিষ্কার করবে না, ওই স্টিক কয়েকটা যেগুলো যেই সব ওয়ার্ডগুলো স্যাররা জানে ওইগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। সো আইটিতে একটা জিনিস কি বলতো, আমাদের ইংলিশ কোশ্চেন রিপিট করে, এই জন্য দেখবা তুমি যতদিনের জন্য প্রিপারেশন নাও না কোনো, এখন থেকে যদি প্রিপারেশন নাও কাইন্ড অফ তোমার জন্য বলা যায় যে আমাদের 2 মাস সময় আছে, 2 মাস তুমি আসলে ইংলিশটা একটু জাস্ট প্রত্যেকদিন রাতে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা করে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এই তো। এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আমি জাস্ট সোললি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, আর কোনো ধরনের প্রিপারেশন নেই। বাট ব্যাপারটা হচ্ছে কি, আইটিতে ইংরেজিতে কোশ্চেন আসে, ইংরেজিতে কোশ্চেন যখন আসছে তখন আসলে আমি নিজে আসলে সার্চ করার চেষ্টা করছি যে আমি আসলে কোনো ধরনের বই পাই কিনা যেখানে আমাদের ইংলিশ টার্মগুলো সুন্দর করে দেওয়া আছে। খুব একটা আমি বই পাইনি, সত্য কথা খুব একটা বই পাইনি, একটা বই পাইছিলাম, বাট এইটা আমার অর্ডার করে পাঠাইতে হতো, মানে অর্ডার করে পাঠাবে, বাট এটা তো আসলে আমার খুব একটা সুযোগ ছিল না, খুব একটা টাইমও ছিল না। সো যেটা করতাম যে আমি নর্মালি আসলে আমাদের ওই বইটা পিডিএফ খোঁজার চেষ্টা করছি, সো বইটার পিডিএফ আমি খুব একটা পাইনি, খুব একটা কি পাই নাই, পিডিএফ পাই নাই। সো এই জন্য আমি যেটা চেষ্টা করতাম যে আমি আসলে মানুষদের থেকে, এনডিসি ফ্রেন্ডদের থেকে জিজ্ঞাসা করতাম যে তোদের কারো কাছে এমন বই আছে কিনা। সো একটা আমি একটা ফ্রেন্ড পাইছিলাম যে কি করছে, নিজেই আসলে এগুলো কি করছে, টার্মগুলো হচ্ছে বাংলাগুলো লিখে ফেলছে। সো ওর থেকে আমি এটা নিয়েছিলাম, নিয়ে আসলে জাস্ট কি করছি, মানে জাস্ট ওইটা পরীক্ষার আগে দিয়ে দেখে গেছি। কিংবা আমি যখন প্রিপারেশন নেওয়া প্রথম শুরু করছিলাম তখন আমি কি করছিলাম, ওই যে কোশ্চেন ব্যাংক যেটা আছে, ওই কোশ্চেন ব্যাংকের নিচে আছে সুন্দর করে একটু আন্ডারলাইন করে সুন্দর করে এটা বাংলাটা লিখে রাখতাম, ঠিক আছে? যেটা আমার জন্য সহজ হতো। সহজ হওয়ার জন্য কিন্তু এখানে একটু টাফ হয়ে গেছে ব্যাপারটা। সো আইওটিতে প্রবলেম এটাই হয় যে আসলে আমরা প্রশ্নটা ঠিক করে বুঝতে পারি না, কারণ প্রশ্নটা আসলে ইংরেজিতে আসে, ঠিক না? এই হচ্ছে কথা। সো এই হচ্ছে আমাদের কথা। সো মোটামুটি আসলে এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে থাকলাম। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে এরপরে গেলাম হচ্ছে আমাদের হল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ব্যাপারটা এমন ছিল যে আমি আইটিতে কখনো যাই নাই, যেহেতু যাই নাই, সো দেখা গেছে যে আইটি গাজীপুরে, সো গাজীপুরে আমার একটা ফ্রেন্ড, আমার একটা ক্লোজ আত্মীয় না, ওটা দূর সম্পর্কে একটা আত্মীয় ছিল, সো তাদের ওইখানে গেলাম। সো তাদের ওইখানে কাইন্ড অফ একটা জঙ্গলের ভিতরে একটা বাড়ি ছিল আর কি। সো এটা ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, এটা মানে কাইন্ড অফ একটা গ্রামের ফিল আছে না, ওইরকম ফিল ছিল আর কি। সো এরপর আমি গাজীপুর তো ওইখানে ছিলাম পরে সকালে হচ্ছে ভর্তি পরীক্ষা দিতে গেলাম। কেন গেলাম, জাস্ট আমি হচ্ছে এন্টার করলাম, মানে গেটের ভিতরে গেলাম। যাওয়ার পরে জাস্ট সিনারিওটা দেখে আমি বুঝতে পারলাম যে না, এটা আসলে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ইউনিভার্সিটি। কারণ ওইখানে দেখা যাচ্ছে যে মানে আসলে মানে বিদেশি মানুষজন এখানে ঘুরতেছে একটা জিনিস, আর ওইখানে জিনিসপাতিগুলো আসলেই সুন্দর, সবকিছু একদম পরিপাটি। তুমি ওইখানে জাস্ট মাঠটা দেখলে কিংবা হচ্ছে যে ওইখানে যে বিল্ডিংগুলো দেখলেই বুঝতে পারবে যে না, এখানে একটা ভালো একটা এনভায়রনমেন্ট আছে। এরপরে আমি ওখানে গেলাম, পরীক্ষা দিতে গেলাম, দেখলাম যে আসলে সারা যেটা কথা বলতে না, স্যারও ইংলিশে কথা বলতেছে। যাই হোক, স্যারা ইংলিশে কথা বলতেছে, সেখানে বসলাম, বসে পরীক্ষা দেওয়া শুরু করলাম। পরীক্ষা যখন দিতে গেলাম কাইন্ড অফ দেখা গেছে যে প্রথম যে প্রশ্নটা ছিল ওইটা আমি আসলে পড়ে আসছিলাম, একটু আগেই পড়ে আসছিলাম, বাট এখানে আমি এসে পারতেছি না। কেন পারতেছি না জানো? ইংরেজিতে আছে। সো ওইখানে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে আসলে আমার আগে থেকে আসলে একটু হলেও প্র্যাকটিস করা উচিত ছিল, ঠিক আছে? তো যাই হোক, সো এখন আমার যেটা বললাম, এটা আমি অনেক ভিডিওতে আমি বলছিলাম যে মেডিকেলে ভর্তি পরীক্ষা আমি টার্গেট করে গেছিলাম যে যত বেশি দাগানো যায়, 100টা হলে 100টা দাগাবো। এখন এইটার ক্ষেত্রে আমি কাইন্ড অফ হচ্ছে সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম যে না, আমি 100 হলে 100টা দাগাবো। বাট এখানে না, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে না, তোমার প্রশ্ন কিন্তু ভালোই কঠিন আসে। সো ভালো যখন কঠিন আসে তখন আসলে তুমি চাইলেও আসলে সব দাগাইতে পারবে না, কারণ দেখা যাচ্ছে আন্দাজে দাগাইলে ছিল অনেক কিছু আন্দাজে দাগাইতে হচ্ছে, ঠিক আছে? সো আমি যতটুকু চেষ্টা করছি যে যত বেশি দাগানো, ওই স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করছি, যত বেশি দাগানো যায় আর কি। সো দাগাইতে দেখলাম যে আসলে আমি মোটামুটি আসলে আমার যতটুকু মনে পড়ে 80টার মতো দাগাইছিলাম। 80টার মধ্যে সাপোজ আমার ঠিক মনে নাই, 80টার মধ্যে 70টা মেবি বা 70টার কাছাকাছি আমি মোটামুটি শিওর ছিলাম, আর বাকি ধরো 10টা কিংবা 20টার মতো আমি আন্দাজ করে দাগাইছিলাম। তো 60টা 70টার মতো ঠিক দাগাইছিলাম, বাকিটা হচ্ছে আন্দাজ করে 80টার মতো দাগাইছিলাম। বুঝা গেছে? কারণ আমার যতটুকু মনে পড়ে যে 80টা যখন আমি দাগাইছিলাম, মানুষদের বের হয়ে যখন মানুষদের কাছে বলতেছিলাম, তাদেরকে দেখা গেছে যে তারা বলতেছে তুই এতগুলো দাগাইলি কেমনে। তারা বেশিরভাগে দেখা যাচ্ছে 50 কিংবা 60টা দাগাইছে, কিন্তু তারাও কিন্তু ভালো পজিশনে চান্স পাইছে। ব্যাপারটা বুঝো কিন্তু, মানে এখানে যখন প্রশ্ন কঠিন আছে, তুমি 80টা 70টা দাগাইলে যেরকম মার্কস পাবা, আর তুমি শিওর হয়ে 50-60টা দাগাইলে কাইন্ড অফ সেম একই মার্কসই পাবা। বা এখানে 80-70টা দাগাইলে একটু বেশি পাইতে পারো, 1-2 নাম্বার, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো আমি সেম স্ট্র্যাটেজি 80 আর 70টা দাগাইছি। সো তোমরা যেখানে এখন প্রিপারেশন নিবা, মোটামুটি বলা যায় যে এরকম 70-80টা দাগাইতে পারলে মোটামুটি একটা ভালো পজিশন হোল্ড করা যায় আর কি, ঠিক আছে? এই তো হয়ে গেল আমাদের হল এক্সপিরিয়েন্স। এরপরে হল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আর তো তেমন কিছু বলার নাই। এরপরে জাস্ট রেজাল্টের ব্যাপারটা ছিল এমন যে না, আমার আসলে আইওটিতে পড়ার আসলে খুব বেশি একটা ইচ্ছা ছিল না। আমার টার্গেট ছিল আসলে আমাদের হয় বুয়েটে পড়বো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, না হয় মেডিকেলে পড়বো। এরপরে আমি একদিন দেখলাম যে না,
আইটি রেজাল্ট দিয়ে দিছে, মোটামুটি আমার রেজাল্ট ছিল 358 অ্যান্ড দেখে খুবই ভালো লাগলো যে না প্রথম পরীক্ষার রেজাল্ট 358 খুবই একটা ভালো একটা ইয়া ছিল। তারপর আমি ডিসিশন নিয়ে ফেলছি না আইটিতে পড়বো, ঠিক আছে, আইটিতে ভর্তি হইতে হবো। কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে আমার আসলে মেডিকেলের রেজাল্টটা দিয়ে দিছে, মেডিকেলের রেজাল্টটা দিয়ে দেওয়ার কারণে আসলে আমার আইটিতে মানে জাস্ট ইয়াটাও সাবমিট করা হয় নাই আর কি, ঠিক আছে। এই তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স ছিল এমন আইটি। সো আইটি এক্সপিরিয়েন্সের মধ্যে যেটা হল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সেটা একটাই প্রবলেম ছিল এটা যে আমি আসলে কোশ্চেনগুলো ঠিকভাবে বুঝতে পারি নাই, আর তখনই আমি ফিল করছি না আরেকটু প্র্যাকটিস করা উচিত ছিল। আমি কিন্তু আগে খুব একটা প্র্যাকটিস করি নাই, জাস্ট কোশ্চেন ব্যাংকে জাস্ট বাংলাটা লিখছি, লিখে জাস্ট বাংলাটা পড়ে গেছিলাম, ঠিক আছে, এটাই এক্সপিরিয়েন্স ছিল। সো এই হচ্ছে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স আর কি। আর এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস বলতে চাই যে তোমরা যদি আসলে আমাদের মানে সেম প্রবলেমটা যদি ফেস করতে না চাও, কিংবা আইটিতে একটা আরও ভালো পজিশন একটা হোল্ড করতে চাও, আর আইটিতে কিন্তু খরচ কিন্তু ভালোই আছে। তো যেহেতু আছে খরচ ভালো আছে, এখানে তোমার টার্গেট করা উচিত ফুল স্কলারশিপ কিংবা পার্শিয়াল স্কলারশিপ। ফুল স্কলারশিপ আর পার্শিয়াল স্কলারশিপ পাওয়ার জন্য তোমার কিন্তু আসলে আগে থেকে ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত আর কি। 2 মে যেহেতু আছে তার মানে ভালো একটা সময় আছে, এটার মাধ্যমে তোমরা যদি একটা ভালো একটা সলিড প্রিপারেশন নিতে চাও, সরি, এটার জন্য আমি তোমাকে সাজেস্ট করবো আমাদের আইওটি ক্র্যাশ কোর্স, যেখানে আসলে আমরা মোটামুটি আসলে 20টার মতো আমাদের আইওটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিয়ে দিছি, যেগুলোতে খুব সুন্দর করে ইংলিশটা লেখা আছে, ওটাকে আমরা সুন্দর করে বাংলা তোমাকে বুঝাই দিছি, ম্যাথটা সলভ করাই দিছি। এটুক করলে মোটামুটি আসলে আমাদের এর পাশাপাশি আমাদের এক্সামও আছে। সো এইসব করলে মোটামুটি আমার মনে হয় না যে আইটির আসলে একটা ভালো একটা পজিশন হোল্ড করা আসলে খুব একটা কঠিন হবে আর কি, ঠিক আছে। সো এই তো আজকের ভিডিওতে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।